এমন কিছু অপরাধ থাকে যে অপরাধের কোনো ক্ষমা হয় না, কিন্তু যদি অপরাধী ভাবে তার সেই অপরাধ কেউ দেখতে পেল না, সেই অপরাধের কোনো সাক্ষী নেই, তাহলে তার মতো বোকা হয়তো আর কেউ নেই। কারণ তার চোখে সবই ধরা পড়ে। আর সেই অপরাধের শাস্তি অনেক সময় এতটাই ভয়ঙ্কর হয় যে ভাবলেও গা শিউরে ওঠে। নমস্কার, আমি রুমকি। গল্পকথার আসরে আমার সকল শ্রোতা বন্ধুদের জানাই আরো একবার স্বাগত। আজকে যে ঘটনা বলবো, ঘটনার সূচনা দেখেই আপনারা বুঝতে পারছেন। আর বেশি দেরি না করে ঘটনায় চলে যাব। ঘটনায় যাবার আগে একটা ছোট্ট কথা, বলতে পারেন অনুরোধ। যদি এই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন আর ঘটনাগুলো শুনে যদি সত্যিই ভালো লেগে থাকে, তাহলে আমার ছোট্ট পরিবারের অংশ হয়ে যেতে পারেন। আর অনুরোধ রইল, এমন ঘটনা যদি আপনাদের কারোর জীবনে ঘটে থাকে, আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। ডেসক্রিপশন সেকশনে সমস্ত লিংক দেয়া রয়েছে। আর দেরি না করে শুরু হচ্ছে আজকের ঘটনা। আজকের ঘটনাটি পাঠিয়েছে রনিতা, যাদবপুর থেকে। রনিতার খুব ছোটবেলার বন্ধু সুমিতা, আর তার জীবনেই ঘটে এমন মর্মান্তিক এবং বেদনাদায়ক ঘটনাটি। তাহলে আর দেরি না করে ঘটনায় চলে গেলাম। সুমিতা আমার ছোটবেলার বন্ধু। আমরা বলতে পারো একই সাথে বড় হয়েছি। আমার দুটো বাড়ি পরেই ওদের বাড়ি, তাই বলতে পারবো না ঠিক কত বছর বয়স থেকে আমাদের বন্ধুত্ব। আমাদের স্কুল আলাদা ছিল, কিন্তু বাস স্ট্যান্ড অবধি আমরা দুজনে একসাথে যেতাম। তারপর যে যার মতো স্কুলে চলে যেতাম। আর ফেরার সময় বলা থাকতো যে আগে আসবে, বাস স্ট্যান্ডের কাছে একটা পানের দোকান আছে, সেখানে এসে অপেক্ষা করবে। তারপর সেখান থেকে একসাথে বাড়ি ফেরা হবে। এইভাবে আমাদের খুব সুন্দর ছিল ছোটবেলাটা। অনেকেই যারা জানতো না, তারা আমাদের দুই বোন ভাবতো। এমন ভাবেই আমাদের দিনগুলো যখন সুন্দরভাবে চলে যাচ্ছিল, আস্তে আস্তে আমরা কলেজেও ভর্তি হলাম। যদিও সাবজেক্ট আমাদের আলাদা ছিল, সেই সময় ঘটে এক দুর্ঘটনা। সেদিন কলেজ থেকে যখন একসাথে ফিরছি, হঠাৎ রাস্তায় এক পাড়াতে দাদার সাথে দেখা হয়। সে আমাদের দেখতে পেয়ে সাথে সাথে এসে বলে, সুমিতা, তুই এত দেরি করে এলি, শিগগির যা, দেখ তোদের বাড়িতে কি হয়েছে। এই শুনে সুমিতা কোনো রকম পড়িমড়ি করে দৌড়ে বাড়ির দিকে আসে। আমি ওর পিছনে দৌড়াতে থাকি। আমি ওকে পিছন থেকে বলতে থাকি, সুমিতা, অত জোরে দৌড়াস না, পড়ে যাবি রাস্তায়। কিন্তু সুমিতা প্রাণপণে দৌড়াতে থাকে, আর আমিও ওর পিছন পিছন দৌড়ে যখন আসি আমাদের বাড়ির সামনে, এসে দেখি বাড়িময় লোকে লোক। ভয় আমার বুকটা যেন কেঁপে উঠেছিল সেদিন। একটু দূরে দেখি কাকু, অর্থাৎ সুমিতার বাবা, মাথায় হাত দিয়ে বসে আছেন, দু চোখে জল। সুমিতা দৌড়ে ঘরে ঢোকে। সুমিতাকে দেখে ওর মাসি জড়িয়ে ধরে এবং কাঁদতে শুরু করে। তখনও বুঝতে পারিনি আমাদের জন্য কি দুঃসংবাদ অপেক্ষা করছে। যখন আমি সুমিতার পিছন পিছন ঘরে ঢুকি আর দেখে অবাক হয়ে যাই। এই দৃশ্য ভাবলে আজও আমার সারা শরীর যেন অবশ হয়ে যায়। শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে আসে। ঘরে ফ্যানের মধ্যে ঝুলেছিল কাকিমার দেহ। সেই দেহ নামিয়ে খাটে শোয়ানো রয়েছে। কাকিমাকে দেখতে এমনিতে খুব সুন্দর ছিল, কিন্তু কাকিমার ওই মৃতদেহ যেভাবে তার জীব বের হয়েছিল, সেই বিভৎসতা যেন আমাকে কয়েক রাত জাগিয়ে রেখেছিল। এই দেখে সুমিতাও সেদিনকে কান্নায় ভেঙে পড়ে। আমিও প্রচন্ড কেঁদেছিলাম। তারপর তার দেহকে নিয়ে চলে যাওয়া হয়। সমস্ত রকম ফর্মালিটিস সেরে যখন দাহ করা হয়, সুমিতা প্রচন্ডভাবে ভেঙে পড়েছিল। কাকু মাসি অনেকটা স্বাভাবিক হয়ে গেছিল খুব তাড়াতাড়ি, কিন্তু সুমিতার মুখের হাসি কোথায় যেন মিলিয়ে গেছিল। সেই চেনা জানা, সেই ছটপটে হাসি খুশি মেয়েটা
যেন আর আগের মতো ছিল না। এখানে বলে রাখি, কাকিমা মারা যাওয়ার বেশ কয়েক মাস আগে থেকেই সুমিতার মাসি ওদের বাড়িতে থাকতে শুরু করেছিল। কাকিমা মারা যাবার পর থেকে ওর মাসি পার্মানেন্টলি এখানেই থেকে গেছিল। বেশ কিছুদিন যেতে না যেতে বললে বিশ্বাস করবে না, ওদের বাড়ির সবকিছু যেন খুব সহজেই নর্মাল হয়ে গেল। যা শোক তাপ তা যেন শুধুমাত্র সুমিতার, আর কোনো কষ্টই কারোর যেন নেই, কোনো হেলদোলি কারোর নেই। পাড়ার মধ্যে আস্তে আস্তে নানা কথা উঠতে লাগলো। তখন বুঝতেই পারিনি কথাটা সত্যি না কথাগুলো আদেও গুজব, কিংবা এই গুজবের পিছনে কোনো রহস্য লুকিয়ে রয়েছে কিনা। সবকিছু যেন একটা ধোঁয়াশায় মোড়া। সুমিতার মা সুইসাইড করেছে না মার্ডার, এমন কথাও আস্তে আস্তে উঠতে লাগলো। কিন্তু কেউ আর এগিয়ে সে কিছুই বলে না। তবে এই সব বলার পিছনে কারণ কিন্তু অনেকগুলোই ছিল। ওর বাবা আর মাসির মধ্যেকার অন্তরঙ্গতা আস্তে আস্তে সবার সামনে আসতে থাকে। সবাই খুব ভালো করে বুঝতে পারে ওদের মধ্যে সম্পর্কটা খুব একটা স্বাভাবিক নয়। সুমিতাকেও ধীরে ধীরে ওর মাসি অপছন্দ করতে শুরু করে। মাঝে মাঝেই রান্না করে না, সুমিতা না খেয়ে কলেজে যায়। কখনো আমার মা জানতে পেরে ওকে জোর করে আমাদের বাড়িতে এনে খেতে দেয়। এরমভাবে মাঝে বেশ কয়েকটা দিন চলে যায়। এরই মধ্যে একদিন আমার মা হঠাৎ করে রাস্তায় সুমিতার বাবাকে দেখতে পেয়ে ডাকে, এবং ডেকে সুমিতার এই যে অসুবিধাগুলো হচ্ছে এই সব কথা জানায়। কিন্তু ভারী অবাক করে দিয়ে কাকু সেদিনকে কোনো কথাই বলে না, কোনো উত্তরও দেয় না। খুব অবাক হই আমি কাকুর এই আচরণ দেখে। সবকিছু শুনে উনি উঠে চলে যান। এভাবে কেটে যায় আরও বেশ কিছুদিন। কিন্তু এরপরই ঘটে কিছু অদ্ভুত ঘটনা। হঠাৎ একদিন আমি স্বপ্নে দেখি কাকিমাকে। কাকিমা দাঁড়িয়ে রয়েছে আমার সামনে, গলায় সে নিজের হাত দিয়ে চেপে ধরে রেখে দিয়েছে, আর প্রাণপণ চেষ্টা করছে কিছু বলার। দু চোখ বেয়ে তার অঝরে জল ঝরে পড়ছে। আমি প্রচন্ড ভয়ে এই দেখে ঘুম থেকে উঠে পড়ি। রাতে আর কাউকে কিছু বলতে পারিনি। পরদিন সুমিতা যখন আমাদের বাড়িতে আসে, আমি দেখি ওর মুখটা কিরম যেন শুকনো শুকনো। আমি যখন ওকে জিজ্ঞাসা করি, কি হয়েছে তোর, তুই এরম ভাবে রয়েছিস কেন? ও বলে, কাল রাতে জানিস আমার ঘরের পেছনে যেন কেউ ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল, আর যে কাঁদছিল তার গলাটা যেন অনেকটা আমার মায়ের মতো। আমি সাথে সাথে কে কে বলে ডাকি, কিন্তু কেউ কোনো উত্তর দিল না। আমি জানলাটাও খুললাম, কিন্তু কাউকে আমি ঘরের পেছনে দেখতে পাইনি। জানি না কেন আমি এরম শুনলাম বলতো। এই শুনে আমি আর কালকে রাতের ঘটনাটা ওকে বলার সাহস পাইনি। এর ঠিক দুদিন পরে ঘটে একই ঘটনা। সেদিনও রাতে আমি এই একই স্বপ্ন দেখতে পাই। সেদিনও কাকিমা যেন আমাকে কিছু বলার চেষ্টা করছে, অথচ সে নিজের গলাটা ওরম ভাবেই চেপে ধরে রয়েছে। ঠিক তার পরের দিন সুমিতা যখন আসে, দেখি সুমিতার মুখও সেই একই রকম ফ্যাকাশে। সুমিতাকে যখন জিজ্ঞাসা করি, সুমিতা সেই একই কথা বলে যে ওর ঘরের পিছনে ও কারোর কান্নার শব্দ শুনতে পেয়েছে, যার গলা ওর মায়েরই মতো। কিন্তু যখন দরজা বা জানলা খুলে বেরিয়ে দেখেছে, তখন কাউকে দেখতে পাইনি। আমি বাড়িতে সবাইকে জানিয়ে দিই এই ঘটনাটা। মা শুনে প্রচন্ড ভয় পেয়ে যায়, কিন্তু কি করবে কিছুতেই বুঝতে পারছিল না। এদিকে সুমিতা ওর বাবাকে, ওর মাসিকে যখন এই কথা বলে, সুমিতার বাবা মাসি কেউ ওর উপর বিশ্বাস করেনি। এরপর থেকে মাঝে মধ্যেই এই একই রকম ঘটনা হতে থাকে, কিন্তু কোনো ক্ষতি আমাদের হয়নি। এর মধ্যে ঘটে এক অপ্রত্যাশিত ঘটনা, যে ঘটনা আমরা কখনো ভাবতেই পারিনি যে এইরকম ভাবে আমাদের সামনে আসতে পারে। সুমিতা বলে, বাবা আর মাসি নাকি খুব তাড়াতাড়ি বিয়ে করবে। এতদিন যেটা লোকে জানতো না, এতদিন যেটা লোকে পিছনে বলতো,
আজকের সেই ঘটনাটাই সবার সামনে স্পষ্ট হয়ে যায়। কিন্তু নিয়তি হয়তো অন্য কিছু ভেবে রেখেছিল, যা ছিল সম্পূর্ণ অস্বাভাবিক। কাকিমা মারা গেছিলেন 22শে নভেম্বর, এর ঠিক 4 মাস পরের ঘটনা। সেদিনটাও ছিল 22শে মার্চ। সেদিনকে মাসি কোনো একটা ব্যাপার নিয়ে ওদের বাড়ির পাশেই এক জেঠিমার সাথে বারান্দায় দাঁড়িয়ে কথা বলছিল। কথা বলতে বলতে ও বারান্দা থেকে বেরিয়ে একটা গাছের তলায় এসে দাঁড়ায়। আর সেদিনকে সুমিতা ঘরের মধ্যেই ছিল। মার্চ মাস মানে বুঝতেই পারছো যে ওয়েদারটা কত সুন্দর, কোনো ঝড় নেই, বৃষ্টি নেই, কিছুই হওয়ার নয়। কিন্তু ওদের বাড়ির বাইরে যেখানটা দাঁড়িয়ে কথা বলছিল মাসি, সেখানে একটা বড় আম গাছ ছিল। সেই আম গাছের তলাতে দাঁড়িয়েই মাসি সেদিনকে কথা বলছিল। হঠাৎ করে সবার চোখের সামনে গাছের একটা বিশাল ডাল এসে পড়ে মাসির মাথায়, আর সাথে সাথে মাসি ওখানেই জ্ঞান হারায়। এরপর তাকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হয়, ডাক্তার বলে মাসি নাকি অনেকক্ষণ আগেই মারা গেছে। এই অপ্রত্যাশিত ঘটনা আমাদের সবাইকে অবাক করে দিয়েছিল। এটা কি করে সম্ভব? এমনটাও কি হতে পারে? কিন্তু এটা শুনলে আরো অবাক হবে, এরপর থেকে আমি কোনোদিন কাকিমার স্বপ্ন আর দেখিনি। সুমিতাও আর কোনোদিন সেই কান্নার শব্দ শুনিনি। জানি না এই ঘটনাকে আমরা কোনো কোইন্সিডেন্স বলবো, নাকি এই ঘটনা একে অপরের সাথে রিলেটেড। কিচ্ছু বুঝতে পারি না। যখন ভাবি তখন মনে হয় এটা যেন একে অপরের সাথে রিলেটেড, কারণ এই মৃত্যু অনেকগুলো প্রশ্ন তুলে দিয়েছিল আমাদের মনে। কাকিমা কি সত্যি আত্মহত্যা করেছিল, না ওটা খুন ছিল? আমরাই বা কেন কাকিমাকে স্বপ্নে দেখতাম আর কান্না শুনতাম? আর যবে মাসি মারা গেল তারপর থেকে কেনই বা আর আমরা স্বপ্নে দেখি না? আর সুমি বা কেন কান্নার আওয়াজ শুনতে পারে না? তাহলে এটাকে কি বলা যায়? এই ছিল আজকের ঘটনা। ঘটনাটা কিরকম লাগলো? যদি ভালো লাগে একটা লাইক করতে পারেন। আর এমন ঘটনা থাকলে আমাকে পাঠাতে ভুলবেন না কিন্তু। আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।